নমস্কার, আমি ভাস্বতী দাস। নেটমঞ্চের সকল বন্ধুদের স্বাগত এবং প্রথমেই নেটমঞ্চকে অসংখ্য ধন্যবাদ এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করবার জন্য। আমরা প্রত্যেক সময় এই সময়টা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়টা সত্যি খুব খারাপ সময়টা যাচ্ছে এবং এই সময়ের সাথে আমরা বাড়িতে বসে বিভিন্ন রকমের যে প্রতিভার বিষয়গুলো করে থাকি এবং নেটমঞ্চ এই বিষয়গুলোকে নিয়ে যে লাইভের অনুষ্ঠান প্রত্যেক দিন করে থাকেন, তার জন্য প্রথমেই নেটমঞ্চকে অনেক ধন্যবাদ এবং আমাকে লাইভের সুযোগ করে দেওয়ার জন্য। আমি পেশায় একজন সাংবাদিক, কাজের পাশাপাশি চেষ্টা করি কবিতার সাথে থাকার, কারণ কবিতাকে ভীষণ ভালোবাসি। হয়তো অনেক কবিতা মনে রাখা হয়ে ওঠে না, কিন্তু কবিতা পাঠ করতে, কবিতা পড়তে ভীষণ ভালো লাগে, আর যার জন্যই বারবার কবিতা নিয়ে আসা। প্রথমেই সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করব। প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রভাত। আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা জানি যে একদিন আমাদের জীবনে সুপ্রভাতের দেখা মিলবে এবং সেই সুপ্রভাত, সেই সুদিনের অপেক্ষায় আমরা সকলেই রয়েছি। হয়তো সেটা অনেকটাই সুদূর পিয়াসী, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। আর তার জন্যই আজকে প্রথম কবিতা সুপ্রভাত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন খুব অসুস্থ ছিলেন এবং তিনি বয়সের একদম ভারে খুব অসুস্থ হয়েছিলেন একদম শেষের দিকে, তখন একদিন সকালে নতুন সূর্যোদয় দেখে তিনি বলেছিলেন যে তিনি হয়তো আস্তে আস্তে তার আরোগ্য লাভ করছেন এবং সেই সময় তিনি একটি খুব সুন্দর কবিতা লিখেছিলেন, সুপ্রভাত। আমি প্রত্যেকটি অনুষ্ঠান শুরু করবার আগে সেই কবিতাটিই করে থাকি। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুঁসিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিলে কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল কাটিয়া। তোমার খড়গ আধারে মহিষে দোখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড়ো ঝড়ো করে রক্ত আলোক গগনে গগনে ঝরেছে। কেহ বা জাগিয়া উঠেছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরেছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নেশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠেছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে, করেছে নৃত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে। যার যাহা আছে আনু বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না আর কেহ রে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ কি মোহের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব, কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায়ে, হৃদয় ডমরু বাজাবো। ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে, তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্ত্রক শিব শঙ্কর কি অট্টহাস এসেছে। যে জাগিল তার চিত্ত আজিকে, ভীম আনন্দে ভেসেছে।
জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়। তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করে জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের ঝটা পড়েছে ছড়ায়ে। ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে। মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে, তোমার চরণে ছোঁয়ায়ে। এটা আমার একটি কবিতা, যে কবিতাটা দিয়ে আমি প্রত্যেক সময় শুরু করি আমার প্রত্যেক দিনের কোনো কবিতার অনুষ্ঠান। এবং আজকে যে কবিতাগুলো রেখেছি, কিছু কবিতা বিভিন্ন আধুনিক কবির স্বরচিত, আধুনিক কবির কবিতা, এবং কিছু আমার কোলাজ করা রয়েছে, সেই সমস্তই করব। এবং পাশাপাশি এই সময়ের বাস্তবটাকে নিয়ে যে কবিতা রয়েছে, এই সময়ের সামাজিক যে পটভূমিকা নিয়ে রয়েছে, এবং তার পাশাপাশি এখনকার সময়টা যে কিভাবে খারাপ যাচ্ছে, অবশ্যই আমরা খারাপ বিষয়গুলোকে তুলে ধরবো না, আমরা দেখব সুদিন আসবে। এবং সেই সব বিষয়গুলোকে মাথায় রেখেই আজকের কবিতার সিলেকশন রেখেছি। এবং এই কবিতাটি শুরু না করে পারবো না সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমা সুকবিতা। আমরা সকলেই জানি যে সীমান্তে যারা কাজ করছেন দেশের জওয়ানরা, তারা নিজেদের জীবনকে বিপর্যস্ত করে, বিপদের সামনে রেখে তারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে সর্বত্র কাজ করে চলেছেন। এবং আমরা দেখেছি যে 20 জন জওয়ান যিনি মারা গেলেন বেশ কিছুদিন আগে, তাদেরকে শ্রদ্ধা জানিয়েই কবিতাটি করব। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি, আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ। স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে আমার হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় সৈনিকের কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে। কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গার তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে। ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে। জানি না আজও, তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্যে কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা উঠবে না লোকমুখে। মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর,
যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্যে যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো, যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদায়। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। আমি রাজেশ ওরাংয়ের বোন বলছি। দাদা বলতো, তোর বিয়েতে অনেক হইচই করব, প্রচুর জনসমাগম হবে। হ্যাঁ দাদা, তোর অপেক্ষায় আজও বসে আছি। তুই আসবি কথা দিয়েছিলি, আমরা সকলেই তোর পথ চেয়ে বসে আছি। তোর জন্য সাজানো হয়েছে গ্রামের পথ, যে পথে হাজার হাজার মানুষ তোকে অভ্যর্থনা জানাবে, যে পথে তুই আসবি সেখানে ফটোগ্রাফার, সাংবাদিক, পুলিশের মেলা ভিড়, যে পথে সম্মানের সঙ্গে তুই ফিরবি। তুই আমার দাদা, তোকে নিয়ে আমি গর্ব করি। তোর মাস্টার মশাই, স্কুলের শিক্ষক, প্রাথমিক স্কুলের শিক্ষক সকলেই সোশ্যাল মিডিয়ায় আজকে বীর জওয়ান বলে তোর ছবি শেয়ার করছে। তুই তো আমার দাদা, তোর অপেক্ষায় আমি বসে আছি। তুই কখন আসবি, কখন? রাজেশ ওরাং, একটা সাদামাটা নাম। আপনার কাছে, আমার কাছে বেশ কিছুদিন আগেও যা সুপরিচিত ছিল না। এই নাম নিয়ে হয়তো কোনোদিন কেউ ভাবেনি এক চিলতে, কিন্তু এখনই সেটা নিয়ে আলোচনা চলছে। এই নামের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানানো হচ্ছে। কোনোদিন খবরের শিরোনামে উঠে আসবে, ছেলেটা ভাবতেই পারেনি। রাজেশ ওরাং, সাদামাটা একটি ছেলে। আজকে খুব ইচ্ছে করছে সেই আগের কথা বলতে, কারণ বছর 5 আগে সেই সৈনিকের কড়া পোশাক সে গায়ে তুলেছিল, হাতে নিয়েছিল দুর্জয় রাইফেল। অতন্দ্র প্রহরায় সীমান্তে পাহারা দেবে বলে, কিন্তু না, তার ভাগ্যে সইল না। চীনা লাল ফৌজ থেকে গুলির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল তার দেহটি। আমাদের রাজেশের শরীর ঝাঁঝরা হয়ে গেল। বাবার বুক কেঁদে উঠল, মার বুক কেঁদে উঠল, প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলের বুক কেঁপে উঠল। সারা গ্রাম, সারা দেশের মানুষ সকলেই চাইছে, তুই কখন ফিরবি দাদা? পায়ে হেঁটে না, আজ তুই ফিরবি তোরই সহকর্মীদের কাঁধে চেপে। তোর মৃতদেহ নামানো হবে মায়ের সামনে, গ্রামের মাটিতে তোকে শেষ সম্মান জানানো হবে। কখন আসবি? সকলেই মোবাইল দেখতে ব্যস্ত, সময়টা কখন আসবে? একমাত্র রাজেশকে সম্মান জানাবে গ্রামের সকলে। শোনা যাচ্ছে রাজেশের মৃতদেহটাকে গ্রামের মাটিতেই সম্মান জানানো হয়েছে। বীর জওয়ান সম্মান পেল। আরো অনেক জওয়ান মারা গেছে। সীমান্ত জুড়ে আজ শুধু মৃতদেহ। কি হবে এই যুদ্ধ যুদ্ধ খেলা করে? মায়ের বুক খালি হচ্ছে, শূন্য হৃদয়ে বসে রয়েছে বাবা। রাজেশের ক্ষত অনেকখানি। আর আমার মতো হতভাগ্য বোনেরা, যারা সকলেই শূন্য হৃদয় নিয়ে বসে রয়েছে, যারা সকলেই দাদার ঘরে ফেরার অপেক্ষায় বসে রয়েছে, কি হবে এই যুদ্ধ যুদ্ধ খেলা করে? শান্তি চাই, গোটা দেশে শান্তি চাই। আমার পরবর্তী নিবেদন আধুনিক কবির একটি কবিতা, পরিযায়ী শ্রমিকদের নিয়ে। লকডাউনের সময় আপনি লাইভে গান শুনিয়েছেন,
ওরা তখন হেঁটেছে। আপনি লাইভে নৃত্য পরিচালনা করেছেন, ওরা তখনও হেঁটেছে। আপনি লাইভে আবৃত্তি করেছেন, ওরা তখনও খালি পায়ে হেঁটেছে। ওরা খিদে তেষ্টার সাথে কম্প্রোমাইজ করে হেঁটে গেছে। আপনি যখন সুস্বাদু রান্নার ছবি আপনার ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ওরা তখন ওদের সেই থলি থেকে খুঁজে বার করেছে দুটো শুকনো মুড়ির টুকরো বা শেষ রুটিটুকু। খুব গরমে আপনি যখন হালকা এসি চালিয়ে ঘরের মধ্যে শুয়ে রয়েছেন, ওরা তখন রেল লাইনে ঘুমে মত্ত। ক্লান্ত শরীরটা বুঝতেও পারেনি কখন ট্রেন এসে হাজির হবে। ওরা ভারতবর্ষের মানুষ, ওদের জন্য ফ্লাইটের ব্যবস্থা করা হয় না। ওরা হাঁটে, ওরা মাইলের পর মাইল হাঁটে। এদের দায় কে নেবে? আপনি নেবেন না, আমিও নেব না। গোটা ভারতবর্ষের মানচিত্রে এদের এক দণ্ডও জায়গা নেই। এক অন্য নামে নামাঙ্কিত করা হয়েছে তাদের। ওরা পরিযায়ী শ্রমিক। ওদের জন্য ভারতবর্ষের মানচিত্রে আলাদা রকম হয়তো জায়গা নেই। মৃত্যুর সময় সেইটুকু সময় ওরা শান্তি পায়নি। কত পরিযায়ী শ্রমিকের স্ত্রী, তারা হেঁটেছে, প্রসব যন্ত্রণায় ভুগেছে, অথবা রাস্তায় বাচ্চাদেরকে নিয়ে হেঁটেছে। কখনো কখনো ঘুমন্ত বাচ্চাটা সুটকেসের উপর দিয়ে হেঁটেছে। তারা সেইভাবেই গেছে। মাস্ক ওরা পরতে চেয়েছিল। তাদের মৃত্যুর সময় আপনজনের সাথেও দেখা হয়নি। আপনাদের জন্য ফ্লাইটের ব্যবস্থা করলেও আপনারা ঘুরতে গেছেন অন্য দেশে। আপনাদের জন্য ফ্লাইটের ব্যবস্থা ছিল, আপনারা ফিরেছেন ফ্লাইটে করে সুসজ্জিতভাবে, কিন্তু ওরা হেঁটে গেছে। আর এরাই আপনাদের ভাষায় পরিযায়ী শ্রমিক। আহা, কি সুন্দর, কি সুন্দর নাম। মানুষ শোনেননি তো? শুনে নিন, ওরা ভারত নামক এক দেশের বাসিন্দা। ওদের মরার সময় দুদণ্ড অ্যাম্বুলেন্সও পায়নি, একটু ওষুধ পায়নি, খাবার পায়নি, জল পায়নি। হিন্দু মুসলিম রয়েছে দেশে, শিখ রয়েছে, রাম মন্দির তৈরি হচ্ছে, কিন্তু ওদের জন্য কোনো জায়গা নেই। হয়তো সেইটুকু ভাবারই সময় নেই কারোর। খালি পেটে ওরা হেঁটেছে। আপনি বলতে পারেন আপনি কতক্ষণ খালি পেটে হেঁটে গিয়েছেন? কতক্ষণ খালি পেটে খিদে সহ্য করে আপনি হেঁটেছেন মাইলের পর মাইল? কতক্ষণ খালি পেটে সাইকেল নিয়ে আপনি এগিয়ে গিয়েছেন? কতক্ষণ? ওরা হেঁটেছে, ওরা ফিরেছে। তবে ওরা আর থমকে থাকবে না। ওরাও একদিন গর্জে উঠবে। সভ্যতার সুদিন একদিন আসবে। মনে রাখবেন পৃথিবীর ইতিহাস, যেদিন মেহনতি মানুষের সভ্যতার ইতিহাস গর্জে উঠবে, যেদিন শ্রমজীবী মানুষের সভ্যতার ইতিহাস গর্জে উঠবে, কারণ ওরাই সভ্যতার সৃষ্টির ধারক, ওরাই সভ্যতার সৃষ্টির বাহক। ওরা গর্জে উঠবে, ওদের গর্জে উঠতেই হবে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় তারা মারা গিয়েছেন, তারা ফিরতে পারেননি। এখানে কোনো রাজনৈতিক বাতাবরণ নয়, একদম একটা মানবিকতা থেকে কবিতাটি লেখা কিছু অংশ আমার যোগ করা রয়েছে, কিছুটা একজন কবির আধুনিক। এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবার একটু অন্য কবিতায় যাব, প্রেমের কবিতা। কারণ আমরা জানি যে প্রেমটা আমাদের সকলের জীবনে খুব দরকার, এবং খুব বিখ্যাত একটি প্রেমের কবিতা। আপনাদের সকলের প্রিয় কবি, আমার কাছে খুব প্রিয় কবি তসলিমা নাসরিন, এবং আমি মনে করি যে ওনার সব কবিতার মধ্যে আমি ভীষণভাবে একটি বাস্তবতাকে খুঁজে পাই, এবং আপনাদেরও নিশ্চয়ই তসলিমা নাসরিন খুব প্রিয় কবি হবে। তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে, তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি কি আকাশ জুড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? আমারও খুব পাখি হতে ইচ্ছে করে,
আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সঙ্গে খেলতে ইচ্ছে করে। ছোটবেলায় ছাদে উঠে দেখতাম আকাশ, রাতে তারা গুনতাম। সবাই আমাকে পাগল বলতো, বলতো পাগল ছাড়া আর কেউ তারা গোনে না। আমি যে কেন রাত ভর তারা গুনতাম আজও আমি বুঝি না। মাঝে মাঝে এত ঘোরের মধ্যে থাকতাম যে আকাশের দিকে হাত বাড়িয়ে দিতাম, যেন নাগাল পাওয়া যাবে, যেন আমি স্পর্শ করলেই নক্ষত্রগুলো ফুলের পাপড়ির মতো আমার হাতে এসে ঝরে পড়বে। এখনো ফাঁক পেলেই আকাশ দেখি। জানালার কাছে বিছানা পেতেছি, লেখার টেবিলটি এমন একটা জায়গায় রেখেছি যেন সেখান থেকে আকাশ দেখা যায়। বাড়িতে গাছপালার ডাল ছড়ালে ঝেঁটে দিই যেন আকাশ আবার না ঢেকে যায়। তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো, তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আমরা যারা জলে ডাঙায় পড়ে আছি তাদের যন্ত্রণা কিন্তু কম নয়। বেঁচে থেকে তুমিও তো কম যন্ত্রণা পোহাওনি। আচ্ছা, তোমার কি এরকম ইচ্ছে হয় না আবার একদিন পাখি হয়ে উড়ে উড়ে ফিরে আসতে, যেখানে ছিলে সেখানে, সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগে চষে বেড়াতে? ইচ্ছে হয় না তোমার? আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ একসময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে, ইচ্ছে যদি হতো ম্যাথুর পট্টি দিয়ে পেট ভরে মদ খেতে, কে তোমাকে বাধা দিত? কেউ না। জীবন তোমার হাতের মুঠোয় ছিল। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে তুমি খেলেছো। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। যারা তোমাকে একদিন ট্রাকে উড়িয়ে মিঠেখালি নিয়ে গেল মাটির তলায় পুঁতে রাখতে, তুমি তাদের বলতে পারোনি না যাব না। তুমি ঘুরে দাঁড়াতে পারোনি। মিঠেখালির সেই কবরখানার কথা বড় মনে পড়ে। একদিন তুমি বলেছিলে এখানে আমার নানু নানা সকলেই কবর দেওয়া হয়েছে। এরপর তোমার চেয়ে দ্বিগুণ বয়সী তোমার মামা বা মামি খালাদের রেখে তুমি এই কবরখানায় ঢুকবে। অনেকদিন ইচ্ছে হয় তোমাকে একটি চিঠি লিখি। একটা সময় ছিল তোমাকে আমি প্রতিদিন চিঠি লিখতাম, তুমিও লিখতে প্রতিদিন। তোমার ঠিকানা ছিল মিঠেখালি, ঢাকা, আরো কত কি। তুমি পাবে তো এই চিঠি। আকাশের সঙ্গে আমারও বন্ধুত্ব ভালো। যে কোনো দিন হুট করে চলে যাব তুলোর মতো উড়ে বেড়াতে। না পড়া বইগুলো ফেলে, গোছা গোছা স্বপ্ন ফেলে, প্রিয় মানুষ ফেলে তুমি যেমন চলে গেছো, এমন তো আমিও যাব। নক্ষত্রগুলোর সঙ্গে এক্কা দোক্কা খেলবো। জগতের দিকে চোখ রেখে আমার কি তখনও খানিকটা দুঃখ হবে? এই ভেবে যে কিছুই দেখা হয়নি, কিছুই দেখার কথা ছিল না। কদিন বলো, দিন তো ফুরোয়, আমারও কি দিন ফুরোবে না? তুমি ভালো থেকো, আমি ভালো নেই। রুদ্রের কাছে তসলিমা নাসরিনের একটি চিঠি, ভালো নেই, ভালো থেকো। তার প্রেমিক যখন হারিয়ে গিয়েছিল তার জীবন থেকে না ফেরার দেশে, এবং তখন তাকে লেখা এই চিঠি। আপনাদের কোনো কবিতা যদি মনে হয় বলতে পারেন কমেন্টের মাধ্যমে। পরবর্তী একটি কবিতা করব, সেটা অনেকটা নারীবাদী কবিতা, কারণ ইতিমধ্যেও দাঁড়িয়ে আমরা নারীরা যারা রয়েছি প্রত্যেক মুহূর্ত অত্যাচারিত হই বা অনেক ক্ষেত্রে দেখা যায়। তো একটি কবিতা করব, খুব প্রিয় একটি কবিতা। শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে,
বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লাম্পট্য। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোর মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যান আপনি 1000 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে কান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁখে করে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল আকাশে। চোখে এঁকে দিতে চান স্বপ্নের ছোটা কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যার পথের পাশে আপনি ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান। আমি সেই মেয়ে। সংসারে অসময়ের আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগার দিয়ে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে আমার সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন। আপনারা প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে জ্বলে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্ধুবি, নৃশংস হট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকব, আর আমার পথে এগিয়ে যাবে পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। আমি সেই মেয়ে। হয়তোবা আমি সেই মেয়ে। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের নরনারীগণ যে দুর্গাকে মাতৃরূপে পূজা করেছিলেন, সেই দুর্গাই আজ 21 শতকে নারীর ক্ষমতায়ন। হে মহামানবী, তোমাকে প্রণাম। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন্না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্বী,
আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকর, সিজদা শীতল বাদেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। সব কবিতাই অর্ধেক করে করছি। আগের তসলিমা নাসরিনের যে কবিতাটি করলাম ওই কবিতাটাও অর্ধেক করেছি, কারণ এই কবিতাটাও ভীষণ বড়। আমি সেই মেয়ে এবং কন্যা শ্লোক মল্লিকা সেনগুপ্তের খুব বিখ্যাত কবিতা, এবং এই দুটি কবিতা অর্ধেক করার কারণ এই দুটি ভীষণ বড়। সংগৃহীত কিছু অংশ নিয়ে আমি কবিতাটি করলাম। এরপরে একটি অন্য কবিতায় যাব। এটা অনেকাংশে বাচ্চাদের কবিতা। আমরা সকলেই জানি যে ছোটবেলায় আমরা ছাদে উঠলে মেঘের কাছে অনেক চিঠি লিখেছি, মেঘের সাথে গল্প করেছি, এবং সেই মেঘকে নিয়েই একটি কবিতা করব। রবীন্দ্রনাথের কবিতাও কিছু রেখেছি, তবে রবীন্দ্রনাথের কবিতাগুলো অনেকটা একরকম অনেক সময় হয়ে যায়, তো কিছু একটু অন্যরকম রাখার চেষ্টা করেছি। এই কবিতাগুলোর পর আবার কবিগুরুর কবিতায় ফিরে যাওয়ার চেষ্টা করব। মেঘবালিকার জন্য রূপকথা, কবি জয় গোস্বামীর কবিতা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ তাহলে, মস্ত করে লিখতে হবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই, তুমি কি সেই মেঘবালিকা? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নেই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি শুধুই বসে রইলাম, ভেজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। এমন সময় অন্য একটি বৃষ্টি এসে আমায় চিনতে পেরে বলল, তোর মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাছে। বর্ষা থেকে ফিরে আবার নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে
সব ছেড়ে বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাহস থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসার হলো। মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেই সব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, বৃষ্টি এলো লেখার ওপর, আজীবনের লেখার ওপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা ধারায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। এটা আমার খুব ছোটবেলার একটি কবিতা এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো লাগে। এর পরবর্তী একটি কবিতা করব, শুভ দাশগুপ্তের কবিতা ছুটি। এবং আমরা এই সময়ে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এবং অনেক সময় আমরা দেখছি যে হাসপাতালগুলোতে এত মানুষের সংখ্যা বাড়ছে, সাধারণ যারা পেশেন্ট তাদের ক্ষেত্রে হাসপাতালে চিকিৎসক বা নার্স অথবা হাসপাতালের বেড অপ্রতুল হয়ে পড়ছে। এবং সেক্ষেত্রে একটি শিশু শেষ পর্যন্ত তার কি হবে, সেই নিয়ে শুভ দাশগুপ্তের কবিতা ছুটি। হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড়, ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারল। ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর পা দুটো চেপে ধরল। কিছু একটা করুন স্যার। আজ 4 দিন হয়ে গেল আমার ওই ছোট্ট মেয়েটা নোংরা বারান্দায় পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হই হই করে উঠল। স্যারকে যেতে দিন, বেড সিট এসব আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান। রোগী উপচে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রোগীর ভিড়ে একটা ময়লা বিছানায় নিকুঞ্জর একমাত্র মেয়ে মামুনি শুয়ে আছে। হাতে ফোটানো স্যালাইনের সূঁচ, চোখ ঢুকে গেছে কোটরে। জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ। তার আদরের মেয়ে মামুনির কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে, ডাক্তারের বিধান। নিকুঞ্জ গত 4 দিন মরিয়া হয়ে ঘুরেছে। রাইটার্সের আমলাদের ঘরে নিকুঞ্জ ছুটে বেরিয়েছে অপরাধীর মতো। ভিজিটিং আওয়ারের বিষণ্ণ বিকেলে 7 দরজায় কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর 2টো ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে। সন্দেশ খাবি মামুনি? এই দেখ সন্দেশ এনেছি। যেন কোন গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে উঠল, বাবা আমার ছুটি কবে হবে বাবা, আমি বাড়ি যাব কবে বাবা। এইটুকু বলতে বলতেই সে ঝিমিয়ে পড়ল। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলালো।
সন্দেশটা খেয়ে নে মা। সন্দেশ খাবো না বাবা, আমি আঙুর খাবো। ওই যে ঘরের ভেতর দেখো, ওই বিছানায় ওই মেয়েটা রোজ আঙুর খায়, আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ ভেতরের হল ঘরে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে, তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙুর। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রী সিএ কে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে, আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জ সমস্ত উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো গিয়ে পৌঁছয়নি হাসপাতালে। নোট গেলে মামুনির চিকিৎসা হবে, মামুনির ডায়ালিসিস করা হবে, বিনা খরচে মামুনির ডায়ালিসিস হবে। রাইটার্সে ছুটি চলছে। গরিব নিকুঞ্জ সারা দিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পরায়। অন্যমনস্ক, কাজে ভুল হয়ে যায় বারবার, মালিক ধমক লাগায়। এক একটা নধর পায়ে জুতো পরতে পরতে ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো চেপে ধরে বলে, স্যার, আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় পড়ে আছে, তার চিকিৎসা হচ্ছে না, দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। কিন্তু এসব আর বলা হয়ে ওঠে না নিকুঞ্জর। কাজের ফাঁকে ফাঁকে কেবল দীর্ঘশ্বাস পড়তে থাকে। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইটে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সে পৌঁছয় হাঁফাতে হাঁফাতে। কেরানি বাবুটির টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না, নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কালও হবে না? কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি, তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপর রোববার। আপনি একেবারে সোমবার আসুন। সোমবার মানে আরো 4-4টে দিন। নিকুঞ্জকে কেন কেউ ফেলে দেয় অথই সমুদ্রে। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। তলিয়ে যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা, আমার ছুটি কবে হবে বাবা? আমি বাড়ি যাব কবে বাবা? হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে সে। ভিড় চোখকে দরজা দিয়ে বাইরে এসে ছুটতে থাকে নিকুঞ্জ। ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জের পৌঁছয় ডালহৌসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায়। ধূমকেতুর মতন দোকানে ঢুকেই নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন তো, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বেরোবে। আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলব। তারপর সারা দেশে একদিনই ছুটি, একদিনই রাষ্ট্রীয় শোক। আর তারপর আমার মামুনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বার করে দেয়। নিকুঞ্জ ছুটতে থাকে, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। বুকের ভেতর তীব্র উত্তেজনায় আগুনের ঘা। তবু সে ছুটতে থাকে। দোতলার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার ক্ষয়ে ছোট হয়ে এসেছে। অন্ধকার ঘনিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড়বিড় করে নিকুঞ্জ বলতে থাকে, মামুনি, চিন্তা করিস না মা। মামুনি, আর 4 দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে, চিন্তা করিস না। বলতে বলতে দ্রুত পায়ে মামুনির বিছানার দিকে এগোতে থাকে। পকেটে 2 টাকার আঙ্গুর। হঠাৎ ঝপ করে লেটশরিং এর মতো নিকুঞ্জর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানাটা খালি। কোথায় মামুনি? মামুনি কোথায়?
নিকুঞ্জর চিৎকারে একজন নার্স এগিয়ে আসে। নিকুঞ্জর চিৎকারে তার মুখের দিকে তাকিয়ে বলে, একটু আগে আপনার মামনির ছুটি হয়ে গেছে। কেমন বাবা আপনি? এতদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার জোগাড় করতে পারলেন না? নিকুঞ্জ পাথর হয়ে গেল। পকেট থেকে আঙুরের থেতলে যাওয়া ঠোঙাটা বার করে শূন্য বিছানার সামনে জোর গলায় চিৎকার করে বলতে থাকলো, মামনি, আমি আঙুর এনেছি মা। মামনি, তুই আঙুর খেতে চেয়েছিলি, আমি আঙুর এনেছি, এই দেখ। অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে মামনিকে খাটিয়ায় শুইয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ। সারাটা রাস্তা মামনির মাথার পাশে একা নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামনির মুখে। এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখলো মামনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র, চাঁদ, তারা, তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমাদের ছুটি নেই। তোমার মামনির জন্য আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটছে। ম্যাটাডোর ভ্যান এসে থামল মামনির ভাড়া করা বিছানার সামনে। নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো, মেয়েছো, পেয়েছো, আমার মেয়েকে এনেছো? পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ কান্নায় তুমুল ভেঙে পড়ে বারবার বলতে লাগলো, তোমার মামনির ছুটি হয়ে গেছে, তোমার মামনির ছুটি হয়ে গেছে। এটা শুভ দাশগুপ্তের কবিতা এবং এই কবিতাটাও আমার একটা খুব প্রিয় কবিতা এবং এটাও ভীষণভাবে এই সময়ের পরিপ্রেক্ষিকে সঙ্গে করে একটা দিশা দেখায়। এরপরে একটি তুর্কি কবিতা করব, ইরাকের কবি জামিল সিদ্দিকী জাহাবির লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছেন এবং তিনি কবি এবং দার্শনিক এবং পাশাপাশি শিক্ষকতা করেছেন, সাংবাদিকতা করেছেন এবং তুর্কি বিভিন্ন পত্রিকায় তুরস্কে তিনি কাজ করেছেন। তাকে নিয়ে একটি কবিতা রবীন্দ্রনাথকে উপস্থাপনা করেছেন তার ভাবনায়, কারণ আমরা জানি রবীন্দ্রনাথ বিশ্বকবি, আর এর থেকে ভালো কিছু কবিতা হয় না যেখানে রবীন্দ্রনাথ সারা বিশ্বে প্রণোদিত। ঠাকুর আমার অন্তরে এতটাই জীবন্ত ছিলেন, যখনই চাইতাম আপনাকে সম্মুখে দেখতে পেতাম। ডানে তাকালে আপনাকে দেখতাম, বাঁয়ে তাকালে আপনাকে দেখতাম। যেমন উজ্জ্বল নক্ষত্র অনেক উঁচু থেকে মুচকি হাসি দিয়ে অন্ধকারে পথ দেখায়, তেমন আপনিও ছিলেন পথ প্রদর্শক। আপনাকে স্পর্শ করব বলে দুই হাত বাড়িয়ে এগিয়ে যেতাম, কিন্তু ব্যর্থ আর নিরাশ হয়ে ফিরে আসতাম। নিজেকে বলতাম, ইচ্ছে হলেই তো মনে মনে তার সঙ্গে আমি কথা বলতে পারি, অথচ আমাদের অনেক দূরত্ব। আমার পক্ষে সম্ভব হয়নি এ দূরত্ব অতিক্রম করার। তার সাক্ষাতের আশা, সংশয় আর অবিশ্বাসে হারিয়ে ফেলেছিলাম। অনর্থক নিজেকে ভালতাম। আবার চেষ্টা করব তাকে পাবো বলে। বারবার আশা করে আমি শুধু ব্যর্থতার ভারী বৃদ্ধি করতাম। এছাড়া আর কি বা করার ছিল? কিন্তু এরপর রাতের আধার কেটে ভোরের শুভ্র আঁচল উদ্ভাসিত হলো। উজ্জ্বল আলো ছড়িয়ে সূর্যের আগমনের সাথে নিদ্রা ভেঙে গেল সমস্ত মানুষের। তখনই আমার কল্পনার অবসান। আজ আমি সর্বান্তকরণে অবলোকন করছি তাকে, যাকে এতদিন শুধু কল্পনাতেই পেতাম। আহা, কত সুন্দর এক তারকা আজ ইরাকের আকাশে জ্বলজ্বল করছে। কত কাছে পেয়েছি আমি তাকে, যে তারকার সবকিছুই সৌন্দর্যমণ্ডিত। যত ভাবেই দেখি না কেন তার অপরূপ রূপে আমি বারবার মুগ্ধ হয়ে যাই। আমরা আশা করি সূর্য প্রত্যাবর্তন করবে আমাদের গৌরব মর্যাদাকে সঙ্গে নিয়ে, কিন্তু প্রতিশ্রুতি পালনে সে খুব বিলম্ব করে থাকে। হে প্রাচ্য, বহু বছর তুমিই ছিলে আলোর উদয়স্থল,
যখন পাশ্চাত্য ছিল ঘন অন্ধকারে আচ্ছন্ন, তুমি ছিলে সভ্যতা সংস্কৃতির শিক্ষক, খুব উচ্চ স্তরের জ্ঞানে পরিপূর্ণ ছিলে তুমি। আজ তোমার সেই শিক্ষা হারিয়ে গেছে, পুরোপুরি বিপরীত ভূমিকায় অবতীর্ণ হয়েছ তুমি, ঠাট্টা তামাশার বিষয় পরিণত হয়েছে। নিশ্চয়ই একদিন শান্তি ঘোষিত হবে, এইসব ধর্মীয় আর সম্পদের যুদ্ধ সমাপ্ত হবে, আর তখনই নতুন সূর্যোদয় হবে। নমস্কার, আজ এখানেই অনুষ্ঠান শেষ করব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং কবিগুরুর এই কবিতাটি আমি সবটা করলাম না, কিছু নির্বাচিত অংশ নিয়ে করলাম। এবং কবিগুরুর কবিতা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভীষণভাবে একটা আশার বাণী দেখায়। প্রত্যেক সময় আমরা একটা আশার আলো খুঁজে পাই, কারণ কবিগুরু তো দুঃসময়ের কবি। ওই যে কবিগুরু কাজী নজরুল ইসলাম, কান্ডারি হুঁশিয়ারও যেরকম আমাদের উদ্বুদ্ধ করেছে, দুর্গমগিরি কান্তার মরু দোস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ। এই যে কবিতাগুলো, কান্ডারি হুঁশিয়ার কিছু অংশ করলাম, কবিগুরুকে নিয়েও কিছু অংশ করলাম। এনাদের কবিতা আমাদের এই সময়, প্রত্যেক সময় নতুন দিনের আশা দেখায়, এবং সেই সাথী করেই আমরা ভালো থাকব। এবং কলকাতা কেমন আছো সেই কবিতাটা আর করলাম না, সেই কবিতাটিও বড্ড প্রিয় কবিতা। কলকাতা ভালো নেই, কলকাতাকে ভালো থাকতে হবে, ভালো করতে হবে, ভালো রাখতে হবে। নমস্কার, আজকে বিদায়, আগামী দিন আরও একবার দেখা হবে। এবং নেট মঞ্চকে অনেক ধন্যবাদ।